হতে না হতে আইডি ভ্যানিশ হয়ে গেল। তানজিলা আইডি খুঁজতে লাগলো, কিন্তু খুঁজে পেল না। সকাল 10টা। গ্রামে আদি মিয়া লস খেয়ে এখন রাস্তার ফকির হয়ে গেছে। এই সুযোগে চেয়ারম্যান খোকন আদি মিয়ার সব সম্পত্তি ভোগ দখল করে নিয়েছে। কৌশলে আদি মিয়া করিমুন বেগমের থেকে মিথ্যা কথা বলে একটা সই নিয়েছিল। হ্যাপি করিমুন বেগমের সাথে কথা বলছে, শাক করছে। তখনই খোকন লোকজন নিয়ে কাব্যদের বাসায় এসে, করিমুন বেগম ভালোই ভালোই ভিটা ছেড়ে চলে যাবে নাকি জোর করে দখল করতে হবে? করিমুন বেগম অবাক হয়ে, চেয়ারম্যান সাহেব, আমি আমার ভিটা কেন ছাড়ব? কেন তুমি জানো আদি মিয়া তোমার থেকে সই নিয়ে তোমার ভিটা বন্ধক রেখে টাকা নিয়েছে? সে টাকা এখন শোধ দিতে পারেনি, তাই দলিল হিসেবে এই ভিটাই আমার। করিমুন বেগম খা হয়ে গেল। করিমুন বেগম বলল, সব মিথ্যা। আমি আমার স্বামীর ভিটা ছেড়ে কোথাও যাব না। মামার বাড়ি পাইছো? খোকন তার লোকদের ইশারা করল। খোকনের লোকজন ঘরের দিকে যেতেই হ্যাপি করিমুন বেগম সামনে দাঁড়ালে এই দুজনকে ধাক্কা মেরে ফেলে দিল। হ্যাপি করিমুন বেগমকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। খোকন বলতে লাগলো, ঘরের ভেতর যা কিছু আছে সব ফেলে দে, কিছু যেন না থাকে। খোকনের কথা মতো ঘর থেকে হাড়ি পাতিল বিছানা সব ছুঁড়ে ছুঁড়ে বাহিরে ফেলতে লাগলো। করিমুন বেগম খোকনের পায়ে ধরে, সাহেব, আমাকে কিছুদিন সময় দেন। কাব্যকে বলে সব টাকা দিয়ে দিব। আমার স্বামীর রেখে যাওয়া সয়ের সম্বলটুকু কেড়ে নিয়েন না। খোকন পা ছিটকে ফেলে দিয়ে, আদিকে লোভ দেখিয়ে ওর সব শেষ করেছে, এখন তোর এইটুকুও রেখে কি হবে? তা ও শেষ করে দিলাম। করিমুন বেগম খোকনের কাছে কান্না করে আকুতি মিনতি করতে লাগলো। খোকন হাসতে লাগলো। ঘর থেকে সব বের করে ফেলার পর ঘর ভাঙতে শুরু করলো। গ্রামের লোকজন সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, কেউ কোনো কিছু বলছে না। হ্যাপি এসে বলল, করিম চাচা কাজে শহরে গেছে, 2 দিন পর আসবে। করিমুন বেগমের শেষ সম্বলটুকু হারিয়ে ফেলল। আশাটাও শেষ হয়ে গেল। ঘর ভাঙা শেষে খোকন বলল, এই বুড়িকে টেনে হিচড়ে গ্রাম থেকে বের করে দিবি, আর যেন গ্রামে না ঢোকে। খোকনের কথা মতো তার দুজন লোক হ্যাপি আর করিমুন বেগমের দিকে এগিয়ে গেল। তখনই কয়েকটা গাড়ি এসে থামলো। সবাই অবাক হয়ে তাকিয়ে পড়ল। খোকনের লোক থেমে গেল। খোকন পিছে ফিরলে গাড়ি থেকে গার্ডরা নামলো। গার্ডরা জড়ো হওয়ার পর মাঝখানের গাড়ি থেকে এমডি নেমে বলল, কি হচ্ছে এখানে? গ্রামের সবাই অবাক হয়ে গেল। খোকন কিছুই বুঝতে পারছে না। এমডি এগিয়ে এসে, এখানে কি হচ্ছে? এই বাসাটা কে ভাঙলো? আপনি কে? আপনাকে তো চিনলাম না। আপনি আমাকে চিনবেন না? এখানে এত লোকজন কেন? কি হয়েছে এখানে? আমি এই গ্রামের চেয়ারম্যান। আমার থেকে টাকা ধার নিয়েছিল, তাই দিতে পারেনি বলে ভিটা দখল করেছি। এমডি গার্ডদের ইশারা করতেই দুজন গার্ড করিমুন বেগম আর হ্যাপিকে তুলল। এমডি বলল, রাগ ভালো করছেন, বাসাটা ভেঙে, না হলে আমারই ভাঙতে হতো কষ্ট করে। আপনাকে ধন্যবাদ। এমডির কথা শুনে সবাই অবাক হয়ে গেছে। খোকন বলল, মানে? তুমি কত টাকা পাও? হিসাবটা দাও। এমডির ইশারায় লোকজন চেয়ারম্যানের থেকে হিসাব চাইল। চেয়ারম্যান টাকার কথা বলল। চেয়ারম্যানের টাকার পরিমাণের 2 গুণ টাকা চেয়ারম্যানকে দিয়ে, আজকের পর থেকে আর যেন এদের আশেপাশে না দেখি। চেয়ারম্যান টাকা পেয়ে লোভ সামলাতে পারল না। খুশিতে টাকা নিয়ে নিল, কিন্তু কৌতূহল নিয়ে বলল, আপনি এই ফকিন্নির জন্য এতগুলো টাকা খরচ করছেন কেন? খোকনের গালে এমডি চড় মেরে, ফকিন্নি তাকে বলিস? ফকিন্নি তো তুই। অসহায় মানুষদের সুযোগ নিয়ে যারা ব্যবহার করে তারাই বড় ফকিন। তুই তাদের ভেতরে একজন। তুই চেয়ারম্যান না হলে তোকে এখানে মেরে পুঁতে ফেলতাম। খোকন পুরো থ হয়ে গেল। এমডির একজন কোমর থেকে পিস্তল বের করাতে খোকনের লোকজন ভয়তে কেটে পড়ল। লোকজন কিছু বলার সাহস পেল না। করিমুন বেগম বলল, আপনি কে? আমাদের এত বড় উপকার কেন করলেন? কাব্যই আমাকে পাঠিয়েছি, সময় মতো চলে এসেছি।
না হলে আপনার সাথে কি করতো কে জান। এমডির কথা শুনে সবাই হা হয়ে গেল। খোকনের চোখ কপালে ওঠার মতো। কাব্য পাঠিয়েছে? এই কদিনে কাব্য কি এমন করো এত ক্ষমতাশীল হয়ে গেছে? সবার মনের ভেতর নানা ধরনের প্রশ্ন উকি দিচ্ছে। এমডি সবাইকে অবাক করে দিয়ে এখানে সব থেকে বড় একটা বিল্ডিং করার জন্য কাব্য পাঠিয়েছে, আর আপনার কোনো কষ্টও থাকবে না। অনেক কষ্ট করেছে। সবাই পুরো অবাক হয়ে গেল। দুপুর 2টা। ফাইজা কাজ করছে। তামান্না ফাইজাকে ডাকলো উপরে। ফাইজা উপরে তামান্নার রুমে ঢুকতে পুরো হয়ে গেল। গ্রামের মানুষ নানান জনে নানান কথা বলতে লাগলো। কানাঘুষা শুরু করে দিল। এমডি তার লোকজনদের কাজ বুঝিয়ে দিয়ে গাড়িতে উঠে চলে গেল। এমডির কার্ড থাকার জন্য আলাদা একটা ঘর তৈরি করতে লাগলো। করিমুন বেগম হ্যাপি অবাক হয়ে সব দেখছে। দুপুর 1টায় লাবণ্য রেস্টুরেন্টে আসলো। রেস্টুরেন্টে এসে দেখলো ফাইজার মন খারাপ। লাবণ্য কাব্যকে ডাক দিল। কাব্য এসে লাবণ্যকে বলল, ফাইজা ম্যাডাম কিছু নিয়ে টেনশনে আছে। আজকে আমাকে একটুকু বকেনি, সে চুপচাপ হয়ে কাজ করছে। ঠিক আছে, তুই যা, আমি দেখছি কি হয়েছে ওর। কাব্য চলে গেল। লাবণ্য ফাইজাকে ডাকলো। ফাইজা আসতে তোর কি হয়েছে বলবি না আমাকে? ফাইজা লাবণ্যর হাত ধরে, তুই আমাকে মাফ করে দিস, আমি তোকে অনেক অপমান করেছি। তোমার আর ফাইজার ভেতর অনেক ঝামেলা পাকানোর চেষ্টা করেছি। লাবণ্য অবাক হয়ে, কি হয়েছে তোর? এসব কেন বলছিস? আর তুই কি ঝামেলা পাকালি? ফাইজাই তো কখনো বলেনি আমাকে। আমি বলতে পারবো না, অনেক বড় ভুল কাজ করে ফেলেছি। আমার মারার পথ ছাড়া আর কোনো পথ নেই। গতকাল হত্যা করে গিয়েছিলাম থেকে কয়েকজন খুশি লেখে এসে আমাকে তুলে নিয়ে গেল। আমাকে একটা বাসার ভেতরে নিয়ে রুমে রাখলো। সেখানে মুখোশ পরা মেয়েরাও ছিল। আমি কখনো কিছু বুঝতে পারিনি না আমি এইসব সাথে কিছু করেছি। তারা আমার সামনে কথা জানো আমাকে অনেক বোঝালো। সকলে রেস্টুরেন্টে নামি দামি চলে গিয়েছে। আমি না আমার এই ক্ষমতা চেহারা কাউকে দেখাতে পারবো। ফাইজা একদমে কথাগুলো বলে কেটে দিল। লাবণ্য অবাক, কি বলছে কিছুই বুঝছে না। আত্মহত্যার কথা শুনে বেশি অবাক হলো। লাবণ্য বলল, তুই আমাকে বলবি না, ঠিক আছে? তবে এরকম ভুল কাজ আর করিস না। কাজ শেষ, অনেক করতে হবে। ফাইজা কথাটা বলে চলে গেল। লাবণ্য ফাইজার মনের অবস্থা বুঝতে পারছে কোথাও কোনো গন্ডগোল হয়েছে। কিছুক্ষণ পর তামান্না রেস্টুরেন্টে এসে লাবণ্যকে দেখে বলল, ফাইজাকে নিয়ে উপরে এসো। তামান্না কথাটা বলে চলে গেল। লাবণ্য অবাক, হঠাৎ করে ফাইজাকে নিয়ে ওপরে যেতে বলল কেন? কাব্য খাবার নিয়ে বের হয়ে গেল। লাবণ্য ফাইজাকে ডেকে নিয়ে উপরের তলায় গেল। ফাইজা তামান্নার রুমের ভেতর ঢুকতেই আয়ানকে দেখে পুরো হয়ে গেল। আয়ান উঠে এসে ফাইজার সামনে দাঁড়িয়ে, সরি, তোমার কথা শুনে আমি ঘাবড়ে গিয়েছিলাম। তুমি প্রেগনেন্ট। আমি বাসায় কিভাবে তোমার কথা বলবো? আমি কোনো রাস্তা খুঁজে পাচ্ছিলাম না, তাই রাগের মাথায় অনেক কিছু বলে ফেলেছি। তুমি আমাকে মাফ করে দাও। দেখো, মা বাবাকে সাথে নিয়ে এসেছি, তারা সবটা মেনে নিয়েছে। তুমি মাফ করে দাও আমাকে। লাবণ্য আয়ানের কথা শুনে ফাইজার দিকে হা হয়ে তাকালো। ফাইজা প্রেগনেন্ট? তামান্না উঠে এসে ফাইজার পাশে দাঁড়িয়ে, তুই এই কথাটা আমাকে জানাতে পারতি, আমি তোদের একটা ব্যবস্থা করে দিতাম। আত্মহত্যা করতে যাওয়াটা কি ঠিক বল? ফাইজা অবাক হয়ে গেল, এরা কিভাবে জানলো? যা হবার তা হয়ে গেছে, এখন রাগ অভিমান করাটা ঠিক হবে না। পিছনের কথা ভুলে যে আমাদের সাথে বাসায় চলো। আমাদের বংশধর তোমার পেটে যে, আমরা অনেক আনন্দিত। ফাইজা আয়ানের মাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। আয়ান লাবণ্যকে অবাক করে দিয়ে, ধন্যবাদ লাবণ্য। তুমি যদি বাসায় ফোন দিয়ে মা বাবাকে ম্যানেজ না করতে, তাহলে আমি ফাইজাকে হারিয়ে ফেলতাম। অসংখ্য ধন্যবাদ তোমায়। লাবণ্য পুরো অবাক হয়ে গেল। ফাইজা বেশি অবাক হলো। লাবণ্য তো কিছু জানতো না, তাহলেও কিভাবে জানলো? লাবণ্যর মনে প্রশ্ন উকে দিচ্ছে। আমি ফোন দিয়েছি। আমি কখন ফোন দিলাম?
আমি তো আয়ানের মা বাবার নাম্বারই জানি না, ঠিকভাবে চিনিও না, তাহলে ফোন দিলাম কখন? লাবণ্যর ভাবনা ভেদ করলো আয়ানের মা। লাবণ্যর প্রশংসা করে ফাইজাকে নিয়ে সবাই চলে গেল। লাবণ্য ভাবতে ভাবতে নিচে নামলো, এসে ক্যাশ কাউন্টারে বসলো। বিকাল 4টা। কাব্য রেস্টুরেন্টে ঢুকতেই তামান্নার সামনে পড়লো। তামান্না কাব্যকে জিজ্ঞেস করলো, কই গেছিলি? খাবার দিতে কোম্পানিতে। এত সময় কেন লাগলো? কাব্য মাথা নিচু করে নিল। তামান্না বলল, কাজে ফাঁকি দেওয়া। তোর আজকের বেতন কাটা, কোনো বেতন হবে না। তামান্না লাবণ্যকে বলে চলে গেল। লাবণ্য কাব্যকে বলল, এত দেরি করলি কেন? কোম্পানিতে আরফিন ম্যাডাম আটকে রাখছিল, আসতে দিচ্ছিল না। এই আফরিন ম্যাডামটাকে আগে চিনতো নাকি তোকে? না। ঠিক আছে, কাল থেকে তোর কোম্পানিতে যেতে হবে না, অন্য কাউকে পাঠাবো। তোর 1 সপ্তাহ পর পরীক্ষা, ফাইনাল। এদিকে কোনো খেয়াল আছে? হ্যাঁ আছে। কাব্য লাবণ্যর সাথে কথা বলে কাজ করতে লাগলো। ফাইজাকে দেখতে না পেয়ে জিজ্ঞেস করাতে লাবণ্য কাব্যকে সবটা বলল। কাব্য অবাক হয়ে গেল কাহিনী শুনে। সন্ধ্যার পর টেকো মুরাদ থানা থেকে বের হয়ে চায়ের দোকানে গেল। চায়ের দোকানে বসে ডার্ক হ্যাকার ডার্ক ডেভিলের প্রশংসা শুনে চলে আসলো। সোর্স দিয়ে চায়ের দোকান থেকে কয়েকজনকে ধরে নিয়ে আসলো। কয়েকজন পালিয়ে চলে গেল। চায়ের দোকানদারকেও ধরে নিয়ে গেল। সবাইকে মুরাদের সামনে দাঁড় করাতেই মুরাদ বলল, কোথায় তোদের ডার্ক ডেভিল, ডার্ক হ্যাকার ডাক? তোদের কিভাবে বাঁচায় তাও আমি দেখি। অনেক প্রশংসা করেছিলি, পুলিশ কিচ্ছু করতে পারবে না। তোদের এখন দেখব পুলিশ কি পারে। মুরাদের ইশারায় সোর্সরা সবাইকে মারতে লাগলো। সবাই মুরাদের কাছে ক্ষমা চাইলো, কিন্তু মুরাদ ওদের কথা শুনল না। মুরাদ সোর্সদের থামতে বলল। সোর্সরা থেমে গেল। মুরাদ সবার কাছে ডিমান্ড করে বসলো। সবার মাথার হাত পড়ে গেল। মুরাদ বলল, হয় ডিমান্ড পূরণ করো, নাহলে সোজা লকআপে ভরে দিয়ে ডার্ক ডেভিলের সহযোগী বানিয়ে দিব। কেউ আর কোনো রাস্তা না পেয়ে মুরাদের ডিমান্ড পূরণ করার জন্য বাসায় ফোন করে টাকা নিয়ে মুরাদকে টাকা দিয়ে থানা থেকে চলে গেল। সবাইকে আগে থেকে হুমকি দিয়েছে, এই কথা যদি কাউকে বলে তাহলে সবাইকে ভয়ঙ্কর কেসে ফাঁসিয়ে দিনে। সবাই মুরাদের হুমকিতে ভয় পেয়ে যায়। রাত 11টা। লাবণ্য আগে ফায়াজের সাথে বাসায় চলে গেল। কাব্য পরে বাসায় ফিরল। বাসায় এসে করিমুন বেগমকে কল দিল। করিমুন বেগম কল ধরে সবকিছু বলতে লাগলো। কাব্য করিমুন বেগমের কথা শুনে অবাক হয়ে গেল। কাব্য সবটা শোনার পর কাব্য বলল, যে গিয়েছিল নাম বলেনি। না, তোর নাম বলছে শুধু। এত কিছু ঘটে গেল, আমাকে ফোন দিয়ে জানাওনি কেন? তুই কাজে ছিলি এজন্য জানাইনি। হ্যাপি কি পড়াশোনা বাদ দিয়ে দিয়েছে? হ্যাঁ, ও আর পড়বে না। হ্যাপি করিমুন বেগমের থেকে ফোন নিয়ে, ভাইয়া তুই এত টাকার মালিক হলি কি করে? তোর কত লোক, চেয়ারম্যান তো ভয়ে পেয়ে গেছে। কি করছিস তুই এখানে? না, আমি বুঝতে পারছি না কে গেল। ভাইয়া আমাকে তোর ওখানে নিয়ে যাবি? আচ্ছা, নিয়ে আসবো। পড়াশোনা করতে হবে কিন্তু। হ্যাঁ করব, অনেক দিনের স্বপ্ন বড় শহরে যেয়ে পড়াশোনা করব। ঠিক আছে, মায়ের কাছে দে। হ্যাপি করিমুন বেগমের কাছে ফোন দিল। করিমুন বেগম ফোন নিয়ে বলল, বাবা তুই কি করিস ওখানে? এত লোক কিভাবে পাইলি তুই? আমি জানি না, কিছুই বুঝতে পারছি না। আমাদের বিপদের সময় কে আমাদের পাশে দাঁড়ালো। করিমুন বেগম অবাক হয়ে গেল। কাব্য বলল, আমি করিম চাচাকে পাঠিয়ে দিব। হ্যাপির কাপড় ব্যাগে গুছিয়ে রাখতে বলো, ও আমার এখানে এসে পড়াশোনা করবে না। কাব্য করিমুন বেগমের সাথে কথা বলে ফোনটা রেখে দিল। ফোন রাখার পর কাব্য চিন্তায় পড়ে গেল। কে এইভাবে আমার নাম বলে এই কাজটা করেছে? চেয়ারম্যান তার লোকদের বলল কাব্যের বিষয়ে খোঁজ নিতে। সবার সামনে এইভাবে আমাকে অপমান করা, এই কয়দিন অবৈধ পথে অর্থের মালিক হয়ে আমার সাথে টক্কর নেওয়া, আমারে চিনতে ভুল করছে। দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে গেল। শহরে অপকর্ম আগের থেকে কিছুটা কমে গেছে। ডার্ক ডেভিল ডার্ক হ্যাকার নামটা পুলিশের লোক দিয়ে শুরু করে ওপর মহলে আতঙ্কের নাম। কেউ তাকে খুঁজে পাচ্ছে না। এদিকে গ্রামের বাড়ি কমপ্লিট হওয়ার পর পুলিশের লোকজন কাব্যদের বাসায় আসলো চেয়ারম্যানের কথায়। গ্রামের লোকজন এসে হাজির হলো।
পুলিশ করিমুন বেগমকে জিজ্ঞেস করলো এত টাকার অর্থ কোথায় পেয়েছে তারা। যতদূর তথ্য পেয়েছে কাব্য রেস্টুরেন্টে কাজ করে। ওর এত লোক টাকা সব কি অপকর্মের? করিমুন বেগম পুলিশের কথা শুনে অবাক হয়ে তাকিয়ে রইল। এখন তখনই এমডির গার্ড একজন পুলিশের অফিসারকে ফোন দিয়ে বলল, স্যার কথা বলবে। অফিসার ফোন কানে নিতে ওপাশ থেকে এমডির নিজের পরিচয় দিয়ে সবকিছু বলল। এমডির কথা শুনে পুলিশ অফিসার বলল, আপনি কোনো চিন্তাই করেন না, আমি এদিকটা সামলে নেব। এই বাড়ির দিকে কেউ চোখ তুলেও তাকাবে না। এমডির কলটা কেটে দিল। অফিসার চেয়ারম্যানের সামনে দাঁড়িয়ে, এরপর থেকে যদি আপনি এই বাসার দিকে আঙুল তোলেন তাহলে আপনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে আমি দুইবার ভাবব না। গ্রামের লোকদের উদ্দেশ্যেও কথা বলল। সবাই তো পুরো অবাক। পুলিশ চলে গেল। চেয়ারম্যান অবাক হয়ে বলল, আমি যাদের আনলাম তারাই আমাকে হুমকি দিয়ে গেল। কার সাথে কথা বলবো এইভাবে উল্টে গেল। চেয়ারম্যানও চিন্তায় পড়ে গেল। দুপুর 12টা। লাবণ্য কাব্যকে তাড়া দিল, বারবার কল করছে। যখনই ফোন ধরছে তখনই শুনেছে জ্যামে আটকা। পরীক্ষা 12:30 থেকে লাবণ্য কাব্যকে বকতে লাগলো, তোকে বলেছি রেস্টুরেন্টে আসতে বারণ করেছিলাম, শুনিসনি? বাসা থেকেও রেডি হয়ে আসিসনি। তোর উপর আমার যে কি ডাক উঠছে। পিছনে যাবনি, চিন্তা করবেন না। কল কেটে দিল। 12:30 তামান্না প্রশ্ন পাওয়ার পর প্রশ্ন পেয়ে প্রশ্ন দেখে মাথায় হাত পড়ল। কমন কিছুই আসেনি। পিছনে বন্ধুদের দিকে তাকালো, তাদেরও পড়েনি। তামান্না মনে মনে বলছে প্রথম পরীক্ষায় ফেল। এরকম কিছু হবে আগে জানলে সব ভালো করে পড়ে আসতো। হলের ভেতর সবারই কপালে হাত। কাব্য ফোনটা একটা চায়ের দোকানে রেখে পরীক্ষার হলে ঢুকলো। একটা কাব্য কক্ষের দরজার সামনে দাঁড়িয়ে ভেতরে ঢোকার অনুমতি চাইল। স্যার ম্যাডাম কাব্যের লেট দেখে বকা দিল। সবাই দরজার দিকে তাকালো। তামান্না দরজার দিকে তাকিয়ে হা হয়ে গেল। কাব্য এখানে কি করছে? ও এখানে আসলো কিভাবে? কাব্য তাড়াহুড়ো করে ক্ষমা চেয়ে রাস্তায় জ্যামের কথা বলে ভেতরে প্রবেশ করলো। খাতা প্রশ্ন নিয়ে নিজের সিটে যেয়ে বসলো। সিটটা তামান্নার পাশে পড়েছে। কাব্য সেদিকে কোনো খেয়াল নেই। কার পাশে বসছে, খাতার রোল সবকিছু এক এক করে পূরণ করতে লাগলো। তামান্না কাব্যকে পাশে দেখে নাক সিটকালো। মনে মনে বলছে, কাজ করে আবার পড়াশোনা, তাও আবার কলেজে। ওর যা বেতন তা দিয়ে তো এখানে পড়া সম্ভব না। তাহলে ও টাকা পায় কোথায় এতগুলো? পরীক্ষা তো ভালো হবে না, বের হয়ে সব রাগ উসুল করব। তামান্না কাব্যের দিকে তাকিয়ে আছে। কাব্য পূরণ করা শেষে প্রশ্ন দেখে ডান দিকে তাকিয়ে তামান্নাকে দেখে গলা শুকিয়ে গেল। চোখ পাকিয়ে তাকিয়ে আছে তামান্না। কাব্য ভয়তে ঘামতে শুরু করলো। মনে মনে বলছে, এই রে, আজ আমার কপাল পুড়ল। এই ডাইনি এই কলেজে, তাও আবার আমার পাশে পড়তে হলো। আমার কপালে যে কে আছে কে জানে। স্যার তামান্নাকে ডাক দিল। কাব্যর দিকে তাকিয়ে কি দেখা হচ্ছে? ও তো কলেজেই আসে না, পড়বে কি করে? তোদেরও নাকি কমন পড়েনি? স্যারের কথায় তামান্না কাব্যের থেকে চোখ সরিয়ে নিল। খালি পৃষ্ঠার দিকে তাকিয়ে রইল। কাব্য মনে কিছুটা সাহস নিয়ে লেখা শুরু করে দিল। তামান্না কাব্যের লেখা দেখে বলল, তুই পারিস এগুলো? কাব্য তামান্নার দিকে খাতাটা মেলে ধরে। সবগুলো প্রশ্ন কমন পড়েছে, অনেক সহজ। যদি ফেল করি তাহলে কিন্তু তোর খবর আছে। কাব্য মাথা নাড়ল। ম্যাডাম তামান্নাকে ধমক দিল, না লিখে অন্যকে ডিস্টার্ব করা। তামান্না চুপ হয়ে গেল। কাব্য নিজের মতো লিখে যেতে লাগলো। যে যার মতো লিখতে লাগলো। তামান্না মনে মনে বলছে, ফেল তো খাবই, ওরটা দেখে লিখি। যদি ভুল হয় তাহলে ওকে চাকরি থেকে সহজেই বের করে দিতে পারবো। তামান্না কাব্যকে খোঁজাতে লাগলো আর দেখে দেখে লিখতে লাগলো। তামান্নার বন্ধুরা অবাক। ওরা না পেরে বসে আছে আর ও ছোট লোকেরটা দেখে লিখছে। ছোট লোকটা আর কি বা পারবে। সবাই মনে মনে গুসুর গুসুর করতে লাগলো। এদিকে টেকো মুরাদ সবার থেকে তথ্য নিতে লাগলো ডার্ক ডেভিল আর হ্যাকারের। সবার তথ্য নেওয়া শেষে টেকো মুরাদ বুঝতে পারলো ডার্ক ডেভিল, ডার্ক হ্যাকার যেগুলো কাজ করেছে সব কাজে অন্যায়ের বিরুদ্ধে। কালো অধ্যায় শহরটা আলোকিত করতে চাচ্ছে। এই শহরে এমন কোনো কাজ নেই যে না হয়, আর সেই কাজের একমাত্র বাধা হয়ে দাঁড়িয়েছে ডার্ক ডেভিল আর ডার্ক হ্যাকার কিং। তবে আর কতদিন বাধা হয়ে থাকবি? তোরা একদিন না একদিন তো ধরা পড়বি। সেই দিন হবে তোদের শেষ দিন।
কোন শহরে এসেছিস এখনো বুঝতে পারছিস নি? যে অন্যায়ের বিরুদ্ধে যাবে তাকেই আজ পর্যন্ত মরতে হয়েছে। তোদের দুজনকে মরতে হবে, আর তো আমিও মারবো। টেকু মুরাদ অনেক কিছু ভাবতে লাগলো আর বলতে লাগলো। পরীক্ষা দেওয়া শেষে কাব্য বের হয়ে গেল। দোকান থেকে ফোন নিয়ে যেতে যাবে তখন তামান্না কাব্যকে ডাক দিল। কাব্য পিছে ফিরে তামান্নার সামনে যেয়ে দাঁড়ালো। তামান্না বলল, তুই শিওর তো পাশ হবে এই পরীক্ষায়? তুই কখন পড়িস? সারাক্ষণ তো ওইটারই করিস। কাব্য মুচকি হেসে, পাস হয়ে যাব। যদি না হয় তাহলে তো বুঝিস কি করবো তোকে। কাব্য মাথা নাড়ালো। তামান্নার বন্ধুরা তামান্নার পাশে এসে, ভালোই তো দেখি। দেখ দেখ ফকিন্নিটা কফি করে নিয়ে এসেছে। যা, ও পাস করতে পারিস না তাও করবি। তো এত তোদের রেস্টুরেন্টে ওয়েটার যে নামি দামি কলেজে ভর্তি হয়েছে। তামান্নার বন্ধুরা অনেক কিছু বলতে লাগলো। কাব্য মাথা নিচু করে শুনতে লাগলো। সবার সামনে ফকিন্নি ছোট লোক গাইয়া বলে অপমান করতে লাগলো। তামান্নাও ছাড় দিল না। তামান্নাও অপমান করতে লাগলো। কাব্য সবকিছু সহ্য করে, ম্যাডাম আমার যেতে হবে, রেস্টুরেন্টে কাজ আছে, দেরি হয়ে যাচ্ছে। কাব্য কথাটা বলে চলে গেল। টিনা বলল, কি রে তামান্না, তোর কথা না শুনে চলে গেল? এইসব যদি আমার কর্মচারী হতো তাহলে চড়ে দাঁত ফেলে দিতাম। টিনার কথায় সায় দিয়ে অনেক কিছু বলতে লাগলো সবাই। তামান্নার রাগে ফায়ার হয়ে গেল। গাড়ি আসলো, গাড়িতে উঠে চলে গেল। সবাই হাসতে লাগলো। তামান্নার লুকিং গ্লাসে ওদের হাসি তামাশা দেখে দাঁতে দাঁত চেপে ধরো। কাব্য রেস্টুরেন্টে যেতেই লাবণ্য বলল, কিরে, তুই রেস্টুরেন্টে আসলি কেন? বাসায় যেয়ে রেস্ট নিতি। আমি এদিকটা সামলে নিব, বাসায় যা। কাব্য তামান্নার কথা বলতে অবাক হয়ে গেল লাবণ্য। লাবণ্য হা হয়ে, ম্যাডাম তোর পাশের সেট, তুই জানতি না? না, জানলে তো আর পরীক্ষা দিতে যেতাম না। লাবণ্য কাব্যের মাথায় গাঁটটা মেরে, তোর বোকা, ম্যাডাম হয়েছে তো কি হয়েছে? পরীক্ষা জায়গায় পরীক্ষা দিবি, কাজের সময় কাজ করলেই হবে। এত ভয় পাওয়ার কিচ্ছু নেই। আপনাকে এসে যদি বকেন, ওর সাহস হবে না আমাকে বকার, ঠিক আছে? আর তোরটা সব কপি করে লিখলো। কলমের খোঁচা খেতে খেতে যা ভালোই লাগছিল। লাবণ্য হাসলো। কাব্য কথা বলতে লাগলো লাবণ্যর সাথে। রাত 3টা। টেকো মুরাদ বাড়ির ভেতর আসতেই চোখ কপালে উঠে গেল। রাত 2টা। বাড়ির ভেতর জোরপূর্বকভাবে মেয়েদের সাজিয়ে সামনে দাঁড় করিয়ে ধরে আছে কয়েকজন। সামনে থাকা প্রভাবশালীরা যার যাকে পছন্দ তাকে কিনে নিচ্ছে। মেয়েদের কান্নার বার ভারী হয়ে উঠল। ওদের কান্না যেন সবার মুখে হাসি। হো হো করে হাসছে সবাই। যে যাকে কিনেছে তাকে তার কাছে দিয়ে দিল। মেয়েদের বাহু জোর করে ধরল। মেয়েগুলো ব্যথা পাচ্ছে, সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। কেউ কেউ তো বলতে লাগলো, আমাদের ছেড়ে দেন, আমাদের সর্বনাশ করবেন না, আপনি আমার বাবার বয়সী, আমাকে ছেড়ে দেন। একজন এক এক ধরনের কথা বলতে লাগলো। কারো কথায় কেউ যেন কানে তুলছে না। সবাই মেয়েদের নিয়ে রুমে ঢুকতে যাবে তখনই বাড়ির ভেতর থেকে সবাইকে দাঁড়াতে বলল। সবাই দাঁড়িয়ে পেছনে ফিরে দেখলো মুখোশ পরা একজন দাঁড়িয়ে আছে। বাড়ির ম্যানেজার বলল, গার্ডদের চোখেই ফাঁকি দিয়ে ভেতরে এসেছিস কিভাবে? তোকে ঢুকতে দিছে কেই? মরার জন্য সবাইকে দাঁড়াতে বললি? ড্রাগ ডেভিল মরার জন্য আসে না, মারতে আসে। তোদের সবার মরার জন্য দাঁড়াতে বলেছি। ডার্ক ডেভিল নামটা শুনতেই সবাই চমকে উঠল। একজন বলল, তোকে তো আমরা সবাই খুঁজেছি মারার জন্য, তুই নিজে এসে ধরা দিলি। তুই আজ বেঁচে ফিরতে পারবি না, আগে তোকে মারবো, সেই আনন্দের সাথে সবাই একসাথে এদের ভোগ করব। একজনের কথা শুনে সবাই মেয়েগুলোর বাহু ছেড়ে দিল। ডার্ক ডেভিলের হাতের ইশারায় মেয়েগুলো একত্রে এক কোণে সরে গেল। বাড়ির লাইট জ্বলতে নিভতে লাগলো। সবাই একত্রে হয়ে গেল। দুজন পিস্তল বের করে ডার্ক ডেভিলের দিকে তাক করে ট্রিগারে চাপ দিল। তখনই লাইট অফ হয়ে গেল। বাড়ির ভেতর পুরো অন্ধকার। গুলির আওয়াজ হলো। সবাই হো হো করে হেসে উঠল। তখনই লাইট জ্বলে উঠল। সামনে দুজনকে বুক থুবড়ে পড়ে থাকতে দেখে থ হয়ে গেল সবাই। ডার্ক ডেভিল নিজের জায়গা মতো দাঁড়িয়ে আছে। একবার লাশ দুটোর দিকে, একবার ডার্ক ডেভিলের দিকে তাকায় সবাই। ডার্ক ডেভিল হেসে ওঠে, তোরা জীবনে বহু পাপ করেছিস, আজ তোরা শাস্তি পাবি, কেউ ছাড় পাবি না, এক এক করে মারবো।
অনেক মায়ের কোল খালি করে ফেলেছিস। ডার্ক ডেভিলের কথায় সবাই ডার্ক ডেভিলের দিকে তাকিয়ে এগিয়ে আসছে। তখনই লাইট অফ হয়ে গেল। গুলির শব্দে পুরো রুম স্তব্ধ হয়ে গেল। লাইট জ্বলতেই ম্যানেজারের সামনে সবাই ফ্লোরে লুটিয়ে পড়ে আছে। ম্যানেজার পুরো ঘাবড়ে গেল, থরথর করে কাঁপতে লাগলো। ডার্ক ডেভিল ম্যানেজারের এমন কাঁপাকাঁপি দেখে হেসে উঠল। ডার্ক ডেভিলের পাশ দিয়ে মুখোশ পরা লোকজন দাঁড়াতে লাগলো। ম্যানেজার সোজা ডার্ক ডেভিলের পায়ের কাছে পা ধরে ক্ষমা চাইতে লাগলো। ডার্ক ডেভিল জোরে হেসে ওঠে, তোদের মতো ময়লা আবর্জনা রাখলে সব জায়গা দূষিত হয়ে যাবে, কেউ ভালো থাকতে পারবে না। ডার্ক ডেভিল কথাটা বলে পা ছিটকে মারল। ম্যানেজার কিছুটা দূরে যেয়ে পড়লো। ডার্ক ডেভিলের লোকজন ম্যানেজারকে মারতে লাগলো। ডার্ক ডেভিলের ইশারায় বাকিরা উপরে উঠে গেল। ডার্ক ডেভিল চেয়ারে বসল। মেয়েগুলো ভয়তে গুটিসুটি হয়ে জড়ো হয়ে বসে আছে। এক এক করে ছেলে মেয়ে রুম থেকে টেনে হিস্ট্রে বের করে ডার্ক ডেভিলের সামনে দাঁড় করাচ্ছে। সবাইকে এনে দাঁড় করানোর পর ডার্ক ডেভিল বলল, এদের ঠিকানা নিয়ে বিয়ে পড়িয়ে বাসায় পৌঁছে দেওয়ার জন্য কেউ যদি কোনো রকম চালাকি করে রাস্তায় মেরে ঝুলিয়ে রাখব। ডার্ক ডেভিল কথাটাগুলো লোকজনদের বলে বাকি মেয়েদের নিয়ে বার থেকে বের হলো। মেয়েগুলো গাড়িতে উঠল। ডার্ক ডেভিলের গাড়ি আরো দুটো গাড়ি চলতে লাগলো। রাত 3টা। টেকো মুরাদ খবর পেয়ে বাড়ি চলে আসলো। বাড়ির ভেতর লাশ দেখতে চোখ কপালে উঠে গেল, পুরো থ হয়ে গেল। মুরাদ উপর নিচ সব জায়গা দেখলো, কোনো কিছুই বাদ রাখেনি, সব ভাঙচুর করে ফেলে রেখে গেছে। ম্যানেজার এক কোণে পড়ে আছে। টেকো মুরাদ ম্যানেজারের কাছে গেল, বেঁচে নেই ম্যানেজার। মুরাদ ফোন বের করে বড় অফিসারকে ফোন দিয়ে জানালো। বাড়ির সামনে একের পর এক প্রশাসনের গাড়ি এসে থামতে লাগলো। মিডিয়ার গাড়িও এসে থামছে। ভেতরে প্রবেশ করে লাইভ নিউজ করতে লাগলো। উপর মহল থেকে একের পর এক কল মুরাদের ফোনে আসতে লাগলো। মুরাদ সহজে কল ধরছে না, এদিকটা ব্যস্ততা দেখাচ্ছে। মুরাদ মনে মনে বলছে, ডার্ক ডেভিল, তুই নিজে কি শুরু করেছিস তুই জানিস না। তোর মরণের সময় চলে এসেছে। তোকে যেভাবেই হোক খুঁজে বের করব। খেলাটা তুই শুরু করেছিস, শেষটা আমি করব। এদিকে মিডিয়ার লোকেদের ফোনে বারের একটা ভিডিও ক্লিপ চলে এসেছে। মিডিয়ার লোকরা ভিডিও দেখে শিউরে উঠল। কিভাবে মেয়েদের কেনাবেচা টানা হেঁচড়া করে নিয়ে যাচ্ছে। মিডিয়ার লোকরা দেরি না করে লাইভ টেলিকাস্ট করে দিল। মুরাদ কল ধরতেই ওপাশ থেকে বলল, বারের ভিডিও ক্লিপ কে প্রকাশ করলো? মিডিয়ার খপ্পরে পড়ে যাবে তুই। কথা হিসাব করে বলবে, যাতে করে জানানো অন্য বারগুলোর সমস্যা না হয়। যে এই কাজগুলো করেছে তাকে খুঁজে বের কর, না হলে সব শেষ করে ফেলবে। তখন তোরও বেঁচে থাকা কষ্ট হয়ে যাবে। মুরাদ আগন্তুক লোকের কথা শুনে অবাক হয়ে গেল। কলটা কেটে দিল। মুরাদ বার থেকে বের হতেই মিডিয়ার লোক সামনে দাঁড়াতেই মুরাদ বলল, আজ আমাদের অভিযান ছিল। এই বারের ভিতর অপকর্মে ভরপুর ছিল। আমরা খবর পেয়ে আসার আগে ডার্ক ডেভিল সবাইকে মেরে ফেলেছে। মুরাদের কথা শুনে মিডিয়ার লোক অবাক হয়ে গেল। ডার্ক ডেভিল নাম আগে চলে এসেছে। ডার্ক ডেভিলকে ধরার প্রসঙ্গে মুরাদ বলল, আমরা আমাদের তদন্তের মাঠে এখনো আসি। ডার্ক ডেভিলকে ধরে সবার সামনে নিয়ে আসব। মুরাদ মিডিয়ার লোকদের সাথে কথা বলেই চলে গেল। সকাল 9টা। গ্রামের মানুষ খোকনের বাসার সামনে ভিড় করতে লাগলো। খোকন সবাইকে ডেকেছে, কী জন্য ডেকেছে তা কেউ জানে না। সবাইকে উপস্থিত দেখে খোকন সবার উদ্দেশ্যে বলল, এতদিন আমি তোমাদের সাথে যা অন্যায় করে এসেছি তার জন্য ক্ষমা চাচ্ছি। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমার ভুলের ক্ষমা পাওয়ার যোগ্য আমি। তোমাদের সাথে যত সম্পদ আত্মসাৎ করেছি সব ফেরত দিয়ে দেব। খোকনের কথা শুনে গ্রামের মানুষ সবাই হা হয়ে গেল। কেউ কেউ বলছে চেয়ারম্যানের কি মাথা টাথা নষ্ট হয়ে গেছে, নাকি সামনে ভোট বলে নতুন নাটক করছে। চেয়ারম্যানের একজন করে নাম ধরে ডেকে তাদের দলিল ফেরত দিল। সবার দলিল ফেরত দেওয়ার পর বলল, সামনে ভোট জেতার জন্য তোমাদেরটা ফেরত দেইনি। আমি আর চেয়ারম্যানে দাঁড়াবো না। গ্রামের মানুষ সবাই হতবাক হয়ে গেল খোকনের এমন আচরণের জন্য। হঠাৎ করে কিভাবে এত চেঞ্জ? সবার ভেতর গুঞ্জন শুরু হয়ে গেল। সকাল 11টা।
তামান্না রেস্টুরেন্টে এসে ক্যাশ কাউন্টারে বসলো। লাবণ্যকে বলল, তুমি জানতে ওয়েটার বয় আমার কলেজে পড়ে? লাবণ্য অবাক হওয়ার ভান করে, না ম্যাডাম, ও বললো ওর পরীক্ষার ছুটি লাগবে তাই ছুটি দিয়েছে। ও তো আসার পর থেকে একদিনের ছুটি নেয়নি। সামান্য ওয়েটার হয়ে কিভাবে এত সাহস পেলো? আমার মান সম্মান সব শেষ। আমার ওয়েটার আমার পাশের সিটে, ডাকো ওকে। জি ম্যাডাম, এরপরে ছুটি চাইলেও দিব না। লাবণ্য কথাটা বলেই চলে যেতে যাবে। তামান্না কিছু একটা ভেবে, না থাক, কিছু বলতে হবে না, সময় আছে বলার। তামান্না লাবণ্যর সাথে কথা বলেই চলে গেল। লাবণ্য তো খুশি। কাব্য আসতেই লাবণ্যকে বলল, ম্যাডাম আপনাকে বকেছে, আমি আর পরীক্ষা দেব না। আমাকে বকবে কেন? আর তুই কেন বা পরীক্ষা দিবি না? পরীক্ষা দিবি। পরীক্ষা না দেওয়ার কথা আর একবারও বলতে ঘাট ঘাট ধরে গ্রামে পাঠিয়ে দেবো। যা কাজ কর। কাব্য চলে গেল। রাত হলেই ডার্ক ডেভিল এক এক অপকর্মের জায়গায় হামলা করে। অপকর্মে জড়িতদের মেরে লাশ ফেলে রেখে আসে। টেকো মুরাদ তার সহযোগীরা হদিস পায় না কখন কোথায় হামলা করছে। ডার্ক ডেভিলকে ধরতেই পারছে না। তানজিলা যতটা চিন্তিত ছিল এখন আর নেই। ডার্ক হ্যাকার কিংকে খোঁজার কোনো ভ্রুক্ষেপ নেই। শেষ রাতের দিকে ডার্ক হ্যাকার কিং বড় বড় মাথাদের ব্যাংক অ্যাকাউন্ট তথ্য হ্যাক করার পর তাদের অপকর্মের ভিডিও প্রকাশ করতে লাগলো। এভাবেই চলতে লাগলো। পরীক্ষার হলে তামান্না কাব্যের লেখা পুরো কপি করে পরীক্ষা দেয়। তামান্নার মনে অনেক প্রশ্নই জন্ম নেয়। যাকে এত অপমান অত্যাচার করি, সেই কিনা পরীক্ষার সময় আমাকে সব কিছু দেখাচ্ছে। কেন কিছু বলছো না? মানুষ এত ভালো হয় কিভাবে? তামান্নার মনে কাব্যর জন্য আলাদা একটা ভালো লাগা তৈরি হয়ে গেল। দেখতে দেখতে 1 মাস কেটে গেল। শহরের অলিতে গলিতে অপকর্ম অনেকটা কমে এসেছে। ডার্ক ডেভিল, ডার্ক হ্যাকার কিং এর নাম সর্বত্র ছড়িয়ে গেছে। রাত 12টার পর থেকে কোনো বার খোলা থাকে না। টেকো মুরাদ হন্যে হয়ে খুঁজছে ডার্ক ডেভিলকে। তানজিলার কাছে তথ্য চাইলে তানজিলা ঠিক কোনো তথ্য দেয় না টেকো মুরাদকে। 1 মাস পর একটা প্রশ্ন বাদে সব প্রশ্নের উত্তর লিখল। তামান্না কাব্যকে জিজ্ঞেস করল, একটা প্রশ্ন বাকি আছে এখনো, লিখবা না? আর লিখতে ভালো লাগছে না, আপনি চাইলে লিখতে পারেন, আমি বলে দিচ্ছি। তামান্না অবাক হয়ে, আমাকে বলবে, তুমি লিখবে না? না, ইচ্ছে করছে না, আপনি লিখুন, আমি বলে দিচ্ছি। তামান্না আর কিছু না বলে কাব্য বলছে তাই লিখছে। তামান্নার নজর খাতার দিকে। কাব্য তামান্নার মুখের দিকে এক পলকে তাকিয়ে আছে, চোখ যেন সরছেই না। পরীক্ষা শেষে কাব্য আগে থেকে বের হয়ে গেল। তামান্না বের হবে তখন টিনা তামান্নাকে পেছন থেকে ডাকলো। তামান্না দাঁড়াতেই টিনা বলল, তুই এত চিকন হলি কিভাবে? হঠাৎ এ কথা? তোর চোখে মুখে ওয়েটারের জন্য বিরক্তি, ঘৃণা সব কিছুই দেখতে পেতাম। ইঙ্গিত কোনো কিছু দরকার ছিল না। তোর চোখে তো অন্য কিছু বলছে। কি পাগলের মতো বকবক করছিস? সত্যি করে বল, ওই ওয়েটারের বয় তোর প্রেমে পড়ে গিয়েছিস নাকি? ও তোর দিকে যেভাবে তাকায় তা তো আর। টিনার কথায় তামান্না অবাক হয়ে, কি বলছিস এসব? আমি প্রেমে পড়বো? ওকে তো ব্যবহার করলাম। এমনিতে আমি পড়াশোনা করি না। এবার ফেল করলে তো বুঝিস ড্যাডি ঘরে রাখবে না। ওইটা দেখ তো, ওই তোর সেই ভালো ব্যবহার করেছিলিস না? তামান্না হেসে দিয়ে, ঠিক ধরেছিস। আরে তুই তো আমাকে চিনিস আমি কেমন। তামান্না কথাটা বলেই চলে গেল। তামান্না হাঁটছে আর মনে মনে ভাবছে, এত ছেলে আমার পিছনে ঘুরঘুর করলো, কাউকে পাত্তা দিলাম না। কিন্তু ওয়েটার বয় আমার বিরক্তির ভিতর থেকে এখন ভালো লাগা হয়ে গেছে। ওকে সহ্য করতে পারতাম না, কিন্তু এখন ওকে দেখতে মন চাই শুধু। কতটা সহজ সরল বোকা। এটাই কি তবে নিয়তি? বিরক্তিকর মানুষটা আমার এতটা আপন হয়ে গেল। কাব্য রেস্টুরেন্টে যেতেই লাবণ্য বলল, পরীক্ষা ভালো দিয়েছিস? হ্যাঁ। ম্যাডাম কি কিছু বলেছে তোকে আর? না, ম্যাডাম আগের থেকে অনেক ভালো ব্যবহার করছে। লাবণ্য মনে মনে বলল, কেন ভালো ব্যবহার
হচ্ছে তা তুই বুঝবি না। স্বার্থ ছিল, এজন্য তোকে বসতে দেয়নি। কাব্য লাবণ্যকে বলল, কি ভাবছেন? না কিছু না, তুই বাসায় যা, রেস্ট কর। আমি বিষয়টা বড় স্যারকে বলছি। 5 দিনের ছুটি দিয়েছে, গ্রাম থেকে বেরিয়ে আয়। লাবণ্যর কথা শুনে কাব্য খুশি হয়ে গেল। কাব্য খুশিতে, তাহলে কালকে সকালে চলে যাব। হ্যাঁ যাস। কাব্য রেস্টুরেন্ট থেকে বেরিয়ে বাসায় চলে গেল। সন্ধ্যা 6:30। আফরিন কাব্যকে ফোন করে আসতে বলল, দরকারি কিছু কথা আছে। কাব্য আফরিনের দেওয়া লোকেশনে চলে আসলো। আফরিন কাব্যকে নিয়ে একটা ক্যাফের ভেতর ঢুকলো। ক্যাফের ভেতর বসে কফির অর্ডার করলো। কাব্য আফরিনকে বলল, তাহলে কালকে সকালে চলে যাব। কি দরকার ছিল এত বড় কফিতে আসার? বাইরে দাঁড়িয়ে কথা বললে তো হয়ে যেত। চুপ থাকো তুমি। তুমি এখন কেন এত বলদ হলে হবে? দেখবে তোমার বউ থাকবে না। হা হা হা। আফরিন হাসতো। আফরিনের কথায় কাব্য লজ্জা পেয়ে মুচকি হাসতো। ওয়েটার কফি দিয়ে চলে গেল। আফরিন কথা বলতে লাগলো। কাব্য মনোযোগ দিয়ে শুনছে আর কফির মগে চুমুক দিচ্ছে। তামান্না বান্ধবীদের নিয়ে ক্যাফেতে আসলো। টিনা কাব্যকে দেখে তামান্নাকে বলল, ওই দেখ তো, ওই ওয়েটার বয় না, একটা মেয়ে ফ্যাক করছে। নিশ্চয়ই জিএফ হবে। বড়লোক হলে কবে তার ওয়েটারের বয়। টিনার কথা শুনে তামান্না তাকিয়ে দেখলো আফরিন আর কাব্য হাসাহাসি করছে আর কথা বলছে। তামান্না এমন দৃশ্যটা যেন সহ্য করতে পারল না। রাগে গজগজ করতে করতে কাব্যের পাশে দাঁড়িয়ে পানির বোতলের মুখ খুলে বোতলের সব পানি কাব্যের মাথায় ঢাললো। কাব্য মাথা উঁচু করে পাশে তাকাতেই তামান্নাকে দেখে উঠে দাঁড়ালো। তামান্না বলল, কাজে ফাঁকি দিয়ে মেয়ে নিয়ে আসছিস ক্যাফেতে? কি বলে পটিয়েছিস তুই? সামান্য একটা ওয়েটার হয়ে ক্যাফেতে আসছিস? তোর রেস্টুরেন্টে এখন ডিউটি করার কথা, ডিউটি না করে এখানে আসছিস কেন? তামান্নার কথা শুনে ক্যাফের সবাই তাকিয়ে পড়ল। আফরিন অবাক হয়ে কিছু বলতে যাবে, তখন তামান্না আফরিনকে থামিয়ে দিয়ে, তোমার সাথে কোনো কথা বলছি না, আমি ওয়েটারের সাথে কথা বলছি। কি রে, জবাব দে। কাব্য মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তামান্না কাব্যকে অপমান করতে লাগলো। টিনাও বলা শুরু করে দিয়েছে। আফরিন সহ্য করতে না পেরে কাব্যর হাত টেনে নিয়ে ক্যাফে থেকে বের হয়ে গেল। টিনা বলল, এত বড় সাহস, তোর সামনে থেকে হাত টেনে নিয়ে চলে গেল। ওই ছেলেকে তুই রেস্টুরেন্টে রাখবি? কত মেয়ের সাথে মিথ্যা বলেছে, ফ্লট করেছে কে জানে। টিনার কথা শুনে তামান্নার রাগে কফির মগ নিচে ফেলে দিয়ে চলে গেল। টিনা অবাক হয়ে গেল। আফরিন কাব্যকে এনে, তুমি আমাকে কিছু বলতে দিলে না কেন? তোমাকে এত বাজেভাবে অপমান করলো? রেস্টুরেন্টের মালিক হয়েছে বলে এত অহংকার? কাব্য মুচকি হেসে, ম্যাডামের মাথা গরম, সে যায় না আমি ছুটি নিয়েছি। বড় স্যার নেই, কাজের চাপ তার উপর, রেস্টুরেন্টে লোক কম, তাই এমনিতে রিয়াক্ট করেছি। তার জন্য জবাব না দিলে সে আরও বেশি রাগ করত। তোমাকে অপমান করার পর ওই মেয়েটার পক্ষ নিচ্ছ? তুমি রেস্টুরেন্ট ছেড়ে আমাদের কোম্পানিতে চলে এসো, অমন চাকরি করতে হবে না। না, আমি ওখানেই ঠিক আছি। কাব্য আফরিনের সাথে কথা বলে চলে গেল। তামান্না বাসায় ফিরে রাগে ঘরের জিনিসপত্র ভাঙতে লাগলো। চোখের সামনে কাব্য আর আফরিনকে ভাসতে লাগলো। তামান্নার রাগ কন্ট্রোল করতে না পেরে কান্না করে দিল। নিজের রুমে যেয়ে ফ্লোরে বসে কান্না করতে লাগলো। এই প্রথম কারোর জন্য কান্না করছে। তামান্না নিজেকে বোঝাতে লাগলো, ওর জন্য এত খারাপ লাগবে কেন? ও কে হয়? ওর সামান্য ওয়েটার। ও আমার বিরক্ত, ওকে আমি সহ্য করতে পারি না। আমার মন ওর জন্য এমন করবে কেন? তামান্না চোখ মুছতে মুছতে একা একা বকতে লাগলো। পরের দিন ভোর 6টায় বাসে উঠে কাব্য রওনা হলো নিজের গ্রামে। সকাল 11টা। তামান্না রেস্টুরেন্টে আসলো, কিন্তু কাব্যকে দেখতে পেল না। তামান্না জানে না কাব্য ছুটিতে। লাবণ্য কিছু জিজ্ঞেস করেনি। সন্ধ্যার দিকে কাব্য গ্রামে চলে গেল। করিম চাচা কাব্যকে নিয়ে বাসায় গেল। কাব্য বাসা দেখে অবাক হয়ে, চাচা, এটা কার বাসায় নিয়ে আসলে? ভুল বাসায় চলে আসছি। কাব্য চলে যেতে যাবে করিম চাচা বলল,
এটা তোর বাসা, লোক পাঠিয়ে করেছি। কাব্য হা হয়ে গেল। করিমুন বেগম ঘর থেকে বের হলো। কাব্যকে দেখে জড়িয়ে ধরে কান্না করে দিল। আমার বাজান কতদিন পর এসেছে। ছেলে আসছে, এখন ভেতরে নিয়ে রেস্ট করতে দাও, অনেক দূর থেকে আসছে। করিমুন বেগম কাব্যকে নিয়ে ঘরের ভেতর ঢুকলো। ভেতরের পরিবেশ দেখে কাব্যর কপালে চোখ উঠে গেল। 3 দিন পর কাব্য বিলের পাশে বসে কৃষকদের সাথে কথা বলতেছিল। তখনই কাব্যর পাশে একটা গাড়ি এসে থামলো। গাড়ি থেকে নামতেই কাব্য পুরো হা হয়ে গেল। কাব্য ঘরের ভেতরে দামি দামি জিনিসপত্র দেখে করিমুন বেগমকে বলল, মা এগুলো কে দিয়েছে? তুই পাঠিয়ে তুই ভুলে গেলি? হাত মুখ ধুয়ে আয়, আমি খাবার বাড়তে লাগে। না মা, আমি খাবো না। কাব্য রুমে গেল। ব্যাগ রেখে বিছানার উপর বসে চিন্তা করতে লাগলো। কে এসেছিল? কে আমার নামে এরকম কাজ করলো? আমি কি তার কোনো উপকার করেছি? তার বিনিময়ে আমার বাসায় এসব করছে? এমন কেউ তো নেই। তাহলে কে হতে পারে? কেনই বা এমন করলো এমন বাড়ি? কাব্যর মাথায় অনেক কিছু ঘোরপাক খেতে লাগলো। রাত 8টা। তামান্না ক্যাশ কাউন্টারে মন খারাপ করে বসে আছে। লাবণ্য তামান্নার মন খারাপ দেখে, ম্যাডাম আপনার কি মন খারাপ? তামান্না লাবণ্যর দিকে তাকিয়ে, কই না তো। আজকে কেমন বেচাকেনা হলো? হ্যাঁ ম্যাডাম ভালো। আপনি কি কিছু নিয়ে চিন্তিত? না, হঠাৎ করে মাথাটা ধরেছে। আপনি বাসায় যেয়ে রেস্ট করেন, আমি এদিকটা সামলে নিব। ঠিক আছে, তাড়াতাড়ি বন্ধ করে বাসায় চলে যেও। বাসায় পৌঁছে আমাকে নক করো। তামান্না ক্যাশ থেকে উঠে চলে গেল। লাবণ্য অবাক, তামান্নার হঠাৎ করে মন খারাপ। সকালে চোখ খোলা ছিল, কোনো সমস্যা হয়নি তো? আগে তো এমন দেখেনি। বড় স্যারকে কি জানাবে নাকি না? লাবণ্য ভাবতে লাগলো। রাত 10টা। কাব্য চায়ের দোকানে বসে আছে। চায়ের দোকানে মানুষজন চেয়ারম্যান খোকনের নামে কথা বলতে লাগলো। মানুষটা ভালো হয়ে সবার সবকিছু ফেরত দিয়ে দিল। পরের দিন মানুষটা নিখোঁজ হয়ে গেল। 1 মাস হয়ে গেল, তার কোনো খোঁজ খবর নেই। কেউ খোঁজ পেল না। গ্রামটা চেয়ারম্যান শূন্য হয়ে আছে। অনেকে চেয়ারম্যান হওয়ার জন্য লাফালাফি শুরু করে দিয়েছে। কাব্য বসে বসে সবার কথা শুনতেছিল আর অবাক হতে লাগলো চেয়ারম্যান নিখোঁজ হওয়ার কথা শুনে। কিছুক্ষণ পর করিম চাচা কাব্যের পাশে এসে বসে। কখন আসলি? অনেকক্ষণ তো হলো। চেয়ারম্যানের কি হয়েছে চাচা? জানি না, নিখোঁজ নতুন চেয়ারম্যান নির্বাচন করার জন্য তার বাসায় একটা চিরকুট পাওয়া গেছে। তাকে যেন কেউ না খোঁজে চেয়ারম্যান থেকে পদত্যাগ করেছে। কাব্য হা হয়ে গেল। কাব্য বলল, তা নির্বাচনের জন্য কেউ কি দাঁড়িয়েছে? হ্যাঁ, 4 জনের দাঁড়ানোর কথা শোনা যাচ্ছে। করিম চাচার নামগুলো বলল। কাব্য নামগুলো শোনা শেষে বলল, চাচা তুমি দাঁড় হয়ে যাও। করিম চাচা অবাক হয়ে, আমাকে ভোট দিবে কে? কেন, গ্রামের মানুষজন। তুমি চাচা দাঁড়িয়েছ, তোমার জনপ্রিয়তা গ্রামে বেশি। জনপ্রিয়তা থাকলে কেউ ভোট দিবে না। একবার রিস্ক নিয়ে দেখো, তুমি পারবে। কাব্যের কথা আর করিম চাচার কথা সবাই শুনতেছিল। পাশ থেকে কয়েকজন বলল, করিম ভাই দাঁড়িয়ে যাও। কেউ ভোট না দিলেও আমরা ভোট দিব। তুমি চেয়ারম্যান হলে গ্রামের রূপ বদলে যাবে। করিম চাচা কাব্যের দিকে তাকালো। কাব্য চোখের ইশারায় আশ্বস্ত করলো। করিম চাচা রাজি হয়ে গেল। সবাই খুশি হয়ে গেল। রাত 3টা। রিংয়ের শব্দে আদানের ঘুম ভেঙে গেল। কল রিসিভ করতেই ওপাশ থেকে একজন বলল, বস, আমাদের সাইটে ড্রাগ হ্যাকার কিং অ্যাটাক করেছে। সব কিছু আমাদের কন্ট্রোলের বাইরে, কি করব কিছু বুঝতে পারছি না। আদনান কথাটা শোনা মাত্রই ঘুম যেন চোখ দিয়ে উড়ে গেল। আদনান তাড়াহুড়ো করে বের হয়ে গেল বাসা থেকে। কিছুক্ষণ পর আদনান রুমে ঢুকে হা হয়ে গেল। এতক্ষণ সবকিছু হাতে লাগানোর বাহিরে চলে গেল। সবাই দাঁড়িয়ে মনিটরের দিকে তাকিয়ে আছে। আদনান মাউস কিবোর্ডে পাগলের মতো চাপতে লাগলো। কোনো কিছুতেই কাজ হচ্ছে না। আদনান রাগে কিবোর্ড মাউস উঁচু করে আছাড় মারল। সবাই ভয় পেয়ে গেল। আদনান রেগে সবার দিকে তাকিয়ে, তোদের আমি কি জন্য রেখেছি? তোরা কেন ড্রাগ হ্যাকারের মোকাবিলা করতে পারলি না? আমার এতদিনের সাজানো গোছানো সব কিছু শেষ করে ফেললি। তোরা কেউ বাঁচবি না।
ড্রাগ হ্যাকারকে আমি বাঁচতে দিব না। আদনানের কথায় সবাই ভয় পেয়ে যায়। আদনান রেগে বকতে বকতে রুম থেকে বের হয়ে দরজা আটকে দিয়ে জোরে বলল, তোদের সব কটাকে পুড়িয়ে মার। এতদিন তোদের পুষে আমার অনেক ক্ষতি হয়েছে, তোদের পুড়িয়ে মেরে ড্রাগ হ্যাকারের দোষ দেব। আমার তত্ত্ব ফাঁস হয়ে যাওয়ার আগে কোনো প্রমাণ রাখবো না আমি। আদনানের কথা শুনে সবাই দরজার কাছে ছুটে এসে দরজায় তাকাতে লাগলো। বাঁচার জন্য আকুতি শুরু করে দিল। আদনান বলল, ড্রাগ হ্যাকার আমাকে চিনতে ভুল করেছিস। আমি কতটা খারাপ তা তুই এবার জানবি। নিজেই যখন দেখবি তখন বুঝবি কার ক্ষতি করতে চেয়েছিলি। তোর নামে বড় বড় করে লেখা থাকবে ড্রাগ হ্যাকার তথ্য পাওয়ার সাথে সাথে নিরহীন মানুষগুলোকে মেরে ফেললো। আদনান আগুন জ্বালিয়ে বাহিরে আসতেই থ হয়ে গেল। গাড়ির সামনে তানজিলা দাঁড়িয়ে আছে, পাশে সোর্সরা। সবাই আদনানের দিকে বন্দুক তাক করলো। তানজিলার কথা মতো কয়েকজন সোর্স বাড়ির ভেতর ঢুকে আগুন নেভাতে লাগলো। কয়েকজন আদনানকে যে ধরে হাত করা পড়ালো। আদনান তানজিলাকে বলল, আমাকে ধরছো কেন? আমার অপরাধ কি? তুমি আমাকে চিনো না, কাকে ধরছো তুমি জানো? তানজিলা এগিয়ে এসে, তোর এই গোপন কক্ষ অনেক দিন ধরে খুঁজছি। এখানে বসে শহরে অরাজকতা করেছিস অনেক, আজ তোকে পেয়েছি। তোমার ভুল হচ্ছে। ভুল কি ঠিক তা বুঝতে পারবি। সোর্সরা দরজা খুলে সবাইকে বের করে আনলো। সবাই ভয়তে কাঁপতে কাঁপতে তানজিলার সামনে আদনানের সব অপকর্মের কথা স্বীকার করলো। তানজিলা আদনানকে বলল, দেখলি তো তোর অপরাধ, চল এখন। তানজিলা সবাইকে গাড়িতে ওঠাতে বলল। সবাইকে গাড়িতে ওঠানোর পর চলে গেল। সকাল 10টা করিম চাচার সাথে আরও কিছু নিয়ে কাব্যকে সাথে নিয়ে ভোট প্রচারের জন্য সবার শরণাপন্ন হতে লাগলো। গ্রামের সবার কাছে আগ থেকে যে বলতে লাগলো নমিনেশনের জন্য যাবে, সবাই সাপোর্ট করতে দরকার। সবাই করিম চাচাকে আশ্বস্ত করলো। করিম চাচা খুশি। কাব্যের ভালো মন্দ সবাই জিজ্ঞেস করতে লাগলো। কাব্য অন্য গ্রামেই যেতেই আদি মিয়া কাব্যকে দেখে যে জড়িয়ে ধরে। কবে আসছিস তুই? আমাকে একটু জানাবি না? আমাকে তুই মাফ করে দে। আমি তোদের সাথে অনেক অন্যায় করেছি, অনেক অত্যাচারও করেছি, আমাকে মাফ করে দে। আরে চাচা কি বলছেন এগুলো? আপনাদের উপর আমার কোনো রাগ ক্ষোভ নেই, মানুষ মাত্রই ভুল করে। চল বাসায় চল, তোর চাচি তোকে দেখলে অনেক খুশি হবে। আদি মিয়া কাব্যের হাত ধরে টানতে লাগলো। করিম চাচা যেতে বলল। কাব্য গেল আদি মিয়ার শ্বশুর বাড়িতে ঢুকে। কই গো হ্যাপির মা, দেখো কে এসেছে, কাব্য এসেছে। কাব্যের চাচি বাহির হয়ে কাব্যকে দেখে কান্না করে দিয়ে মাফ চাইতে লাগলো। কাব্য চাচিকে বারণ করলো মাফ না চাওয়ার জন্য। কাব্যের চাচি কাব্যের সাথে ভালো করে কথা বলতে লাগলো, তোর মায়ের সামনে লজ্জায় যেতে পারি না, অনেক খারাপ লাগে এখন। সব কিছু ফিরে পেয়েও বাসায় যায়নি, কোন মুখে তোর মায়ের সামনে দাঁড়াবো? কাব্যের চাচি অনেক কিছুই বলতে লাগলো। কাব্যর কথা শুনে শেষে চাচিকে কিছু কথা বলে চলে গেল। দুপুর 12:30। তামান্না রেস্টুরেন্টে এসে দেখলো কাব্য রেস্টুরেন্টে নেই, বাকিরা সবাই আছে। তামান্না ক্যাশ কাউন্টারে বসলো। লাবণ্য এসে তামান্নাকে বলল, কখন এসেছেন? কিছু লাগবে? মাত্র। না, কিছু লাগবে না। লাবণ্য চলে গেল। তামান্না ক্যাশ থেকে উঠে কিচেনে যাওয়ার ভেতরটা ঘুরে আসতো। কাব্যকে দেখতে পেল না। তামান্না মনে মনে ভাবছে হয়তো বাহিরে গেছে কোনো কাজে। তামান্না ক্যাশে যেয়ে বসে বিল নিতে লাগলো। বিকালে তানজিলা আদনানকে মেরে স্বীকারোক্তি সব নিয়ে সবকিছু টেকো মুরাদের কাছে দিল। আদনানকে টেকো মুরাদের হেফাজতে দিয়ে দিল। আদনান তানজিলাকে বলল, অফিসার অনেক বড় ভুল করে ফেলেছি। আমি একবার যদি বের হতে পারি তাহলে সেদিন হবে তোর শেষ দিন। টেকো মুরাদ আদনানের কলার ধরে টানতে টানতে নিয়ে চলে গেল। তানজিলা কিছু বলল না। আদনানকে গাড়িতে ওঠালো, তারপর নিয়ে চলে গেল। আদনান গাড়ির ভেতর টেকো মুরাদকে বলতে লাগলো, আমাকে ছেড়ে দিলে তোকে এই শহরের ডন বানিয়ে দেব, টাকার পাহাড় গড়ে দেব। তুই যাদের কথায় চলিস এরপর থেকে তোর কথা ওরা চলবে। টেকো মুরাদ পিছে ফিরে আদনানের মুখ চেপে ধরে। আমাকে কে বোকাচো পাইছিস?
অফার করবি আর আমি রাজি হয়ে যাব। কাকে ঘুষ দিতে চাস? চল থানায় বোঝাবো। টেকু মুরাদ গালটা ছেড়ে দিয়ে শয়তানি একটা হাসি দিল। আদনান বুঝতে পেরে আর কোনো কথা বলল না। রাত 9টা। তামান্না সেই যে আসতো আর যায়নি রেস্টুরেন্ট থেকে। এতক্ষণ ছিল কিন্তু কাব্যকে একবারও দেখেনি। মনে মনে ভাবছে, লাবণ্যকে একবার জিজ্ঞেস করবে। না থাক, আমি কি ওর সাথে বেশি খারাপ আচরণ করে ফেলছি? এই জন্য আসছে না নাকি? রাত 12টা। টেকু মুরাদ জেলের ভেতর ঢুকে আদনানকে বলল, কি বলতেছিলি তখন বল। আদনান টেকু মুরাদকে লোভ দিতে লাগলো। মুরাদ আদনানের লোভে পা দিয়ে, 2 দিন পর তুই বের হয়ে যাবি। বের হওয়ার পর আমার কাজ না হলে তুই কিন্তু ছাড় পাবি না। অফিসার আদনানের এক জবান, যেটা বলেছি তাই করব, তবে তোকে লেডি অফিসারকে মারতে সাহায্য করতে হবে। সব ব্যবস্থা করে দেব। আমি নিজ হাতে মারবো ওকে, ওর অনেক দিমাগ। সব ব্যবস্থা করে দিব তোকে, তাহলে জেলে থাকতে হবে। ওকে মারার পর জেল থেকে মুক্তি পাবি, যাতে কেউ আঙ্গুল তুলতে না পারে। আদনান হাসলো, সাথে মুরাদও। পরের দিন সকালে তামান্না রেস্টুরেন্টে আসলো, কিন্তু কাব্যকে দেখতে পেল না। যে যার মতো কাজ করছে, তামান্না কাউন্টারে বসে আছে। সকাল 11টা। আফরিন রেস্টুরেন্টে আসলো। ভেতরে ঢুকতেই তামান্নাকে দেখতে পেল। তামান্না আফরিনকে দেখে অবাক। আফরিন তামান্নার সামনে থেকে চলে গেল, লাবণ্যর সামনে দাঁড়িয়ে। তুমি লাবণ্য? লাবণ্য অবাক হয়ে, হ্যাঁ আমি আফরিন। কাব্য থেকে তোমার অনেক প্রশংসা শুনেছি। আপনি তাহলে সে ম্যাডাম কাব্য আটকে রেখে কফি না খাইয়ে ছাড়েন না? আফরিন হেসে দিয়ে, হ্যাঁ, আমার কথা ও বলেছে। না হলে তো আর লেট হওয়ার কারণ তো জানতে পারতাম না। অন্যের কাজ বুঝেন তো? হ্যাঁ, তা তো বুঝি। রেস্টুরেন্ট ভালো হলেও ও মানুষের মন তো আর ভালো না। কাব্যকে দেখছি না, 2 দিন যায় না। ও কোথায়? ওর খোঁজ জানতে এসেছো? আফরিনের এই কথাটা লাবণ্য ঠিক বুঝলো না। লাবণ্য কিছু বলতে যাবে, তখন তামান্না ডাক দিল। লাবণ্য আফরিনকে বলল, আপনি ভেতরে আসুন, ম্যাডাম ডেকেছে, শুনে আসি। লাবণ্য কথা বলে তামান্নার সামনে যেয়ে, বলুন ম্যাডাম। এই মেয়েটা এখানে কি করছে? কেন ম্যাডাম, আপনি চিনেন ওনাকে? তোমার যা জিজ্ঞেস করলাম তাই বলো। কে মেয়েটা? কাব্যকে খুঁজতে এসেছে। ও তো 2 দিন ধরে যায় না, তো তাই। ওকে কেন খুঁজতে রেস্টুরেন্টে আসবে? তুমি মেয়েটাকে চেনো? হ্যাঁ ম্যাডাম, উনি এমডি কোম্পানিতে চাকরি করে। কাব্যকে ছোট ভাই বলে স্নেহ করে। কাব্যর বড় বোন বললেই চলে। তামান্না হা হয়ে, বড় বোন মানে কাব্যের প্রেমিকা না? আরে না ম্যাডাম, উনি তো কাব্যের অনেক বড়। তামান্না অবাক হয়ে গেল। তামান্না আমতা আমতা করে, কাব্য কেন রেস্টুরেন্টে আসছে না? ওহ ম্যাডাম, আপনাকে বলতে ভুলে গিয়েছি, ও ছুটিতে গেছে। বড় স্যারের থেকে ছুটি নিয়েছে। আমাকে বলবা না আগে? একটা কাজ করো, ওনাকে আপ্যায়ন করো। কোনো বিল নিতে হবে না, কাব্যর বড় বোন তো। তামান্নার কথা শুনে লাবণ্য অবাক হয়ে গেল। তামান্না লাবণ্যকে আর কিছু না বলতে দিয়ে পাঠিয়ে দিল। লাবণ্য চলে গেল। তামান্না মনে মনে বলছে, ইস রে, কি একটা কাজ করে ফেললাম না জেনে। ওর সাথে বেশি করা হয়ে গেছে। আমিও তো কষ্ট পেয়েছি। আমি টিনার কথা শুনে কেন যে জিজ্ঞেস না করে অপমান করলাম, ভুল হয়ে গেছে। তামান্না মনে মনে অনেক কিছুই বলতে লাগলো। আফরিনের খাওয়া শেষ হতেই লাবণ্য আফরিনকে বলল, কাব্য বাসায় ছুটিতে গেছে, 2 দিন পর চলে আসবে। আফরিন লাবণ্যকে বলল, ওকে দেখতে না পেরে খোঁজ নিতে এসেছি। যাক, খোঁজ পেয়ে ভালো লাগলো। বিল কত হয়েছে? বিল কি বলেন? আপনার বিল দেওয়াই নিষেধ। কেন? আমার বিল না নিলে তোমার ম্যাডাম বকবে না? না, ম্যাডাম নিজেই বলেছে। আফরিন অবাক হয়ে গেল। আফরিন উঠি বলে চলে আসতে যাবে, তখন তামান্না আফরিনকে ডেকে, আপু, সেদিনের ব্যবহারের জন্য আসলে সরি। আমি না বুঝে অনেক কিছু বলেছি। আমি লজ্জিত। আপনি আমাকে মাফ করে দিবেন। আফরিন হেসে দিয়ে, অনেক সময় অনেক কিছু দেখা চোখের ভুল হতে পারে। তার জন্য ভুলটা সারানোর জন্য জিজ্ঞেস করতে হয়।
আমি তোমার প্রতি রেগে নেই। সেদিন তোমার বলা কথাগুলো বলার ভেতরে কাব্যর জন্য তোমার চোখে যে ভালোবাসা দেখেছে, তাতে এমন রিয়াক্ট করা স্বাভাবিক। তবে তুমি খাঁটি সোনা দিয়েছো, সময় পেলে সব বুঝতে পারবে। ধরে রেখো, হারিয়ে ফেলো না। আফরিন কথাটা বলেই চলে গেল। তামান্না হা হয়ে গেল, সব জেনে মাথার ওপর দিয়ে গেল। রাত 11টা। টেকো মুরাদ আদনানকে কিছু ভাড়াটিয়া মাস্তান দিয়ে তানজিলাকে মারার ছক আঁকছে। আদনান নিজের মতো প্ল্যান করে, প্ল্যান মতো সবকিছু দেখাতে লাগলো। সবাইকে সবকিছু বুঝিয়ে দিয়ে তানজিলাকে মারার তারিখ ঠিক করে ফেলল। টেকো মুরাদ আদনানের দিকে তাকিয়ে শয়তানি একটা হাসি দিল। পরের দিন কাব্যের ছুটির 3 দিন পর বিকালে কাব্য বিলের রাস্তার পাশে বসে কৃষকদের সাথে গল্প করতেছিল। একজন এক এক ধরনের সমস্যার কথা বলতেছিল। করিম চাচা চেয়ারম্যান হলে ভালো হবে, সে দয়ালু, অনেক মানুষকে কাজ দিয়েছে, তাদের সমস্যা সব দূর হয়ে যাবে। কৃষকরা কথা বলতে বলতে রাস্তার দিকে চোখ, একটা গাড়ি আসছে। সবাই গাড়িটার দিকে তাকিয়ে আছে। গাড়িটা এসে কাব্যের পিছে থামলো। কাব্যে উঠে দাঁড়িয়ে পেছন ফিরতেই হা হয়ে গেল। গাড়ি থেকে মেহেরুন কালারের শাড়ি পরা একজন নামলো। চুলগুলো বাতাসে উঠছে। কাব্য হা হয়ে গেল। ম্যাডাম, আপনি এখানে? তোমাদের গ্রামে বেড়াতে আসলাম। গ্রাম তো অনেক সুন্দর তোমাদের। আপনি আসবেন, আমাকে জানাবেন না? তুমি যে ছুটি নিয়ে এসেছো আমাকে জানিয়েছো? কাব্য তামান্নার কথায় অবাক হয়ে গেল। সেদিনই তো কত বাজে ব্যবহার করলো, আজ আবার গ্রামে আসছে। কাব্য ভাবতে লাগলো। তখন তামান্না বলল, এখানে দাঁড় করিয়ে রাখবা নাকি বাসায় নিয়ে যাবা? হ্যাঁ হ্যাঁ, আপনি গাড়িতে করে আসুন, আমি হেঁটে যাচ্ছি, সামনেই বাসা। না, আমিও হেঁটে যাব। বিকেলের এমন সুন্দর দৃশ্য আমি কখনো দেখিনি, উপভোগ করতে চাই। আচ্ছা, তাহলে চলুন। কৃষকরা কাব্যকে জিজ্ঞেস করলো কে। কাব্য তামান্নাকে পরিচয় করিয়ে দিল। তামান্না হাসি মুখে সবার সাথে কথা বলল। সবাইকে কাব্যকে বলল, তোর ম্যাডাম অনেক ভালো মনের মানুষ। তামান্নার সামনে তামান্নার প্রশংসা করলো সবাই। তামান্না বেশ খুশি। কাব্য হাঁটতে শুরু করলো। শাড়ি পরাতে তামান্না ঠিকভাবে হাঁটতে পারছে না। হঠাৎ করে কাব্য তামান্নার দিকে হা হয়ে তাকিয়ে পড়ল। তামান্নার শাড়ি পরে ঠিক মতো হাঁটতে পারছে না। কাব্য খেয়াল করলো, কিন্তু কিছু বলল না। তামান্নার শাড়ি পরে হাঁটতে অসুবিধা হচ্ছে বুঝতে পেরে তামান্না কাব্যকে দাঁড় করালো। কাব্য দাঁড়িয়ে যেতেই তামান্না কাব্যর হাত ধরলো। কাব্যর হাত ধরাতে কাব্য হা হয়ে তামান্নার দিকে তাকিয়ে পড়ল। তামান্না বলল, দেখছো, শাড়ি পরে হাঁটতে পারছি, হাতটা তো ধরবে নাকি? পড়ে যেতাম যদি। তামান্নার কথা শুনে কাব্য অবাক হয়ে গেল। এই কোন তামান্নাকে দেখছে কাব্য? এতটা চেঞ্জ? কাব্য ভাবতে লাগলো। তামান্না বলল, দাঁড়িয়ে থাকবো রাস্তায় নাকি হাঁটবে? হ্যাঁ হ্যাঁ, চলো। তামান্না কাব্যের হাত ধরে হাঁটছে আর বকবক করছে গ্রামের দৃশ্য দেখে। গ্রামের লোকজন সবাই তামান্না আর কাব্যের দিকে হা হয়ে তাকিয়ে দেখতে লাগলো। কেউ কেউ তো বলছে শহরে যে শহরের বড়লোক মেয়েকে বিয়ে করেছে, টাকার কাছে বিক্রি হয়ে গেছে, এই মেয়ে বেশি দিন টিকবে না সংসারে। কেউ কেউ বলছে দুজনকে দেখতে ভালোই মানিয়েছে। দুজনকে একসাথে হাঁটতে দেখে সবাই গুনগান গাইতে লাগলো। তামান্নার বকবকানি শেষে কাব্য তামান্নাকে বলল, আমার গ্রামের ঠিকানা কই পেলেন? লাবণ্য থেকে ঠিকানায় নিয়ে চলে এসেছি, গ্রামও ঘোরা হয়ে যাবে। কাব্য মুচকি হাসল। কাব্য তামান্নাকে এক এক জায়গা দেখিয়ে নাম বলতে লাগলো। তামান্না কাব্যের মুখের দিকে তাকিয়ে হাঁটছে আর কথা শুনতে লাগলো। সন্ধ্যার একটু আগে কাব্য তামান্নাকে নিয়ে বাসায় আসলো। করিমুন বেগম বাইরে দাঁড়িয়েছিল। কাব্য তামান্নাকে করিমুন বেগমকে পরিচয় করিয়ে দিল। তামান্না করিমুন বেগমকে সালাম দিল। করিমুন বেগম সালামের উত্তর দিল। কাব্য বলল, মা, ম্যাডামকে নিয়ে ঘরে যাও, ম্যাডাম ফ্রেশ হয়ে রেস্ট নুক, আমি ম্যাডামের জন্য খাবারের ব্যবস্থা করছি। ঠিক আছে। কাব্য চলে গেল। করিমুন বেগম তামান্নাকে নিয়ে ঘরে ঢুকলো। ওয়াশরুম দেখিয়ে বলল, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি তোমার জন্য বিছানা করে রাখি, এসো। তামান্না মাথা নাড়ালো। করিমুন বেগম চলে গেল কিচেনে। তামান্না বসার ভেতরটা ভালো করে দেখতে পেল। তামান্না ঘরের জিনিসপত্র দেখে অবাক আর বলতে লাগলো, সামান্য ওয়েটার হয়ে এত বড় প্রাসাদ, দামি জিনিসপত্র কিভাবে পসিবল? তামান্না ভাবতে লাগলো। তখনই ফোনটা বেজে উঠল। তামান্না ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখলো লাবণ্য কল দিয়েছে। তামান্না কল ধরতে,
ম্যাডাম পৌঁছে গেছেন? হ্যাঁ, ওদের বাড়িতে এখন। গ্রামে না আসলে হয়তো বুঝতেই পারতাম না প্রাকৃতিক সৌন্দর্য কি। কোনো অসুবিধা হয়নি তো? না, তবে আমার একটা কথার উত্তর দাও তো। কি? গ্রামে কারো আলিশান বাড়ি থাকতে শহরে ওয়েটারের কাজ করতে কেউ যায়? মানে? ভিডিও কল দিই। তামান্না কলটা কেটে দিয়ে ভিডিও কল দিল। লাবণ্যকে বাড়িটা দেখালো, বাড়ির ভেতরও দেখালো। লাবণ্য অবাক হয়ে, এটা কাব্যদের বাসা? হ্যাঁ, আমি তো দেখে অবাক হয়ে গেছি। গ্রামের ভিতর এই একটাই বড় বাড়ি। লাবণ্যর মনেও প্রশ্ন জাগলো, কিন্তু কিছু জিনিস জিজ্ঞেস করলো না। লাবণ্যর সাথে কথা বলে ফোনটা রেখে দিয়ে ফ্রেশ হতে ওয়াশরুমে ঢুকলো। ফ্রেশ হয়ে বাহিরে বের হতে করিমুন বেগম শরবত নিয়ে ডুবে ঢুকলো। তামান্না বিছানায় বসতে শরবতের গ্লাস তামান্নাকে দিল। তামান্না গ্লাসটা ধরতেই করিমুন বেগম বলল, কিছু লাগলে বইলো। তামান্না মাথা নাড়ালো। করিমুন বেগম চলে গেল রাত 8টা। করিমুন বেগম রুমে এসে দেখলো তামান্না ঘুমিয়ে আছে। করিমুন বেগম তামান্নাকে ডাকলো। তামান্না উঠে বলল, কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল করিনি। চোখে মুখে পানি দিয়ে এসো, চা বানিয়েছি। তামান্না উঠতে যাবে তখন কাব্যের গলা পেল। কাব্য বলছে, মা আমি মেলা যাচ্ছি, কফি এনে রেখেছি, ম্যাডামকে খেতে দিও, সে আবার চা পছন্দ করে না। করিমুন বেগম উঠে যেতে যাবে তখন তামান্না বলল, কিসের মেলা? আমাদের গ্রামে প্রতি বছর মেলা হয়। আমিও যাব মেলায়, কাব্যকে ডাকুন। করিমুন বেগম উঠে কাব্যকে বলল, তোর ম্যাডাম যাবে, মেলায় নিয়ে যা। তাড়াতাড়ি আসতে বলো, এমনিতেই দেরি হয়ে গেছে। করিমুন বেগম তামান্নাকে তাড়াতাড়ি রেডি হয়ে বের হতে বলল। কাব্য বাসার বাহিরে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর তামান্না বের হলো। তামান্না বের হয়ে বলল, চলো। কাব্য তামান্নাকে নিয়ে মেলার দিকে যেতে লাগলো। তামান্না কাব্যকে বলল, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি? হ্যাঁ ম্যাডাম বলেন। তোমার এত বড় বাড়ি থাকতে তুমি শহরে ওয়েটারের চাকরি করছো না?